স্টার্ট করতেছি। তাই ডেফিনিট ইন্টিগ্রালের একটা ডেফিনেশন আছে, হ্যাঁ। সে কি বলছে যে ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন্ড ইন দ্য ইন্টারভাল এ বি। আমি কন্টিনিউয়াস ফাংশন কিন্তু আপনাদের পড়াইছিলাম, যখন আমি ওই যে ডিফারেন্সিয়েশন পড়াইছি তখন কিন্তু কন্টিনিউইটি ব্যাপারটা পড়াইছিলাম। ওইটা একটু দেখে নিবেন, ঠিক আছে। যদি এমন একটা হয় এফ অফ এক্স একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস হবে একটা ক্লোজড ইন্টারভ্যালে এর থেকে বি এর মধ্যে, দেন তাহলে কি দ্য ডেফিনিট ইন্টিগ্রাল উইথ রেসপেক্ট টু এক্স ইজ ডিফাইন্ড এজ, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের সংজ্ঞা। এই যে পুরাটা এটার এইভাবে আঁকা আঁকা বাঁকা কইরা এটা লিখতে হবে না, জাস্ট এটা ইকুয়াল টু লিখবেন যে ইন্টিগ্রেশন অফ এফ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। এখানে এটা বলতে হবে না যে আপার লিমিট এটা, লোয়ার লিমিট এটা, এটা ইন্টিগ্রান্ড, এটা হচ্ছে ভেরিয়েবল। এসব বলার দরকার নেই, এখানে জাস্ট হচ্ছে ওরা কি বুঝার জন্য এই কাজটা করছে, হ্যাঁ। এই শীটের মধ্যে বুঝতে পারছেন? এইটাই বেসিক্যালি দেখেন, নিচে লেখা আছে ইন্টিগ্রাল অফ এফ, কোথা থেকে কোথা পর্যন্ত, এর থেকে বি পর্যন্ত। আগে যেটা পড়াইছি না ইন্টিগ্রেশন নর্মাল যেটা, এখানে কিন্তু দেখেন নিচে উপরে কোনো কিছুই দেওয়া ছিল না। দেওয়া ছিল লিমিট তো নাই। এখন লিমিট যুক্ত ইন্টিগ্রেশন, ওইটার নামই হচ্ছে ডেফিনিট, মানে যার একটা সীমা ডেফিনিট কইরা দেওয়া আছে, ঠিক আছে, নির্দিষ্ট করে দেওয়া আছে। এখন দেখেন এই থিওরামটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। কি বলছে যে ইফ যদি এফ অফ এক্স ইজ বাউন্ডেড, বি বাউন্ডেড এর কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন্ড ইন দ্য ইন্টারভ্যাল এ বি, হোয়ার বি এর মান এ এর চাইতে বড়, এন্ড দেয়ার এক্সিস্ট এ ফাংশন ফাই অফ এক্স সাচ দ্যাট ফাই অফ এক্স এর যা ভ্যালু এফ অফ এক্স এর সেই ভ্যালু, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ফাই অফ বি মাইনাস ফাই অফ এ। এইটা আপনারা যারা হচ্ছে মানে ম্যাথ করে আসছেন বেসিক্যালি ইন্টিগ্রেশন আগে কোথাও, এইখানে কিন্তু এই জিনিসটার সাথে আমরা পরিচিত আছি। যেমন কথার কথা আমি বললাম যে ইন্টিগ্রেশন অফ ধরেন 1 to 2, হ্যাঁ, এক্স স্কোয়ার ডিএক্স, এটা আমি গত ক্লাসেও বলছিলাম। এটা কি আসবে? এটা আসবে বেসিক্যালি এক্স কিউব ডিভাইডেড বাই 3। এইটা আসে না? হ্যাঁ, আমি যদি এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করি কত আসে? এক্স কিউব ডিভাইডেড বাই 3 আসে না? এই যে জুনায়েদ ভাই আপনি তো করছেন ইন্টিগ্রেশন। জি স্যার, এটা স্যার প্লাস সি আর কি স্যার, কনস্ট্যান্ট প্লাস সি আছে, কিন্তু এখানে সিটা আসবে না। কেন আসবে না? কেননা এখানে লিমিট দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে। এখন বসাইলাম 1 উপরে 2। এটা কেমনে ক্যালকুলেশন করে আমি বলছিলাম, সেটা হচ্ছে এইটা বসাবেন এইটা, যে এক্স কিউবের পরিবর্তে কত 2, উপরের লিমিটটা বসবে ফার্স্টে, 2 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 1 কিউব ডিভাইডেড বাই 3। এখন দেখেন এই যে 2 কিউব ডিভাইডেড বাই 3, এইটা হচ্ছে এই ফাংশনটার মান। এই যে নতুন যে একটা ফাংশন পাইলাম, এটাও একটা ফাংশন, এটা হচ্ছে একটা ফাংশন, এটাকে ইন্টিগ্রেশন করার পরে আরেকটা ফাংশন পাইছি, এইটার নামই হচ্ছে ফাই অফ এক্স। বুঝতে পারছেন? তাইলে এইটাকে যদি আপনি এই যে 2 কে যদি বি হিসাবে এবং 1 কে যদি এ হিসাবে চিন্তা করেন, তাইলে এইটা কার মান? ফাই অফ বি এর মান না? হ্যাঁ, আর এইটা কার মান? ফাই অফ এ এর মান না? নাকি বুঝেন নাই? আমার এইটা ছিল যে কোনো একটা ফাংশন, এটাকে ইন্টিগ্রেশন করলে আরেকটা ফাংশনই আসবে। কিন্তু যখন আমি এখানে ফাংশনের এক্স এর পরিবর্তে পার্টিকুলার ভ্যালু বসাবো এই দুইটা, তাইলে যখন আমি উপর লিমিট বসাইছি তখন আমি পাইছি 2 কিউব ডিভাইড বাই 3। এইটা হচ্ছে ওই ফাই অফ এক্স, ওই ফাংশনের নাম দিচ্ছি আমি ফাই অফ এক্স, ওইটার ভ্যালু কোথায়? বি পয়েন্টে, কেননা বি হচ্ছে আমার 2, তাইলে ফাই অফ বি। আর এটা হচ্ছে ওই ফাংশনের ভ্যালু কোথায়? 1 পয়েন্টে, তাইলে এটা হচ্ছে কত? ফাই অফ এ। এইটাই বলতে চাচ্ছে তারা এই ইন্টিগ্রাল, এই যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের মাধ্যমে, যে এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় এবং সেইটা যদি বাউন্ডেড হয়, ঠিক আছে, বাউন্ডেড হওয়া মানে কি বুঝেন? হুম, বাউন্ড মানে কি বুঝেন? বাংলা মিনিং কি বাউন্ডেড? বাউন্ড মানে তো আটকানো, তাই না? কোথায় আবদ্ধ করে রাখা, এটাই তো স্বাভাবিক মিনিং, তো এটাই বোঝায়। এখন একটা ফাংশনের মান বাউন্ড আটকাবো কিভাবে? এর মানে হচ্ছে ওই এর থেকে বির মধ্যে ফাংশনের মানটা ইনফাইনাইট হবে না, ঠিক আছে। তাইলে
একটা বাউন্ডেড ফাংশনের উদাহরণ দেওয়া যায়, একটা আনবাউন্ডেড ফাংশনের ফার্স্টে উদাহরণ দিই। ধরেন এফ অফ এক্স আমার দেওয়া আছে 1/x, তাই না? এখন আমি যদি এটার ইন্টারভেল এ ধরি হচ্ছে 0, হ্যাঁ, বি ধরি 1, আচ্ছা বলেন তো এফ অফ 0 কত আসবে? 1/0 না? এটা মানে ইনফিনিটি হয়ে যাবে, তাইলে এটা বাউন্ডেড হইল না, কেননা এখানে মানটা ইনফিনিটি চলে আসছে। তাইলে এমন ফাংশন হইতে পারবে না যেটার মান এ আর বি এই ফাংশন এফ এক্স এর পরিবর্তে বসাইলে ফাংশনাল ভ্যালুটা আনবাউন্ডেড হয়ে যায়, মানে বাউন্ডেড হইতো হবে। আর কন্টিনিউটি তো বললামই যে আগে যে শিখাটা ওইখানে দেখবেন যে লিমিটিং ভ্যালু আর যখন ফাংশনাল ভ্যালু সমান হয়ে যায় তখন ওই ফাংশনটাকে বলে কন্টিনিউয়াস। ঠিক আছে, এটাকে বলছে দিস ইজ কল্ড ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে, এখন দেখ ইন্টিগ্রেশন এজ দ্য লিমিট অফ এ সাম, এই জিনিসটা বেসিক্যালি ইন্টিগ্রেশনের ফিজিক্যাল মিনিং। ঠিক আছে, এটা আসলে ইন্টিগ্রেশন আসলে জিনিসটা কি আমি বলছিলাম হয়তো ইন্টিগ্রেশনের ফার্স্টে ক্লাসে, যে এটা হচ্ছে বেসিক্যালি এরিয়া আন্ডার দ্য কার্ভ। ধরেন এফ অফ এক্স একটা ফাংশন আছে, তার লেখচিত্র হচ্ছে এইটা, এই যে কালা জিনিসটা, এই যে জিনিসটা। ঠিক আছে, এখন এইটা যদি সোজা হইতো, ধরেন এটা যদি সোজা হইতো, তাইলে এটা ক্ষেত্রফল বার করা গেল না নে? এই ভিতরের অংশটুকুর সহজ ছিল তো, এই দৈর্ঘ্য এই হচ্ছে, এই দৈর্ঘ্য এই হচ্ছে প্রস্থ, গুণ দিলেই চলতো, কেননা এটা আয়তক্ষেত্র ছিল। কিন্তু এটা যখন এরকম আঁকা বাঁকা হয়ে গেছে তখন কিন্তু এটা নিচে যে ক্ষেত্রফল এই যে অংশটুকু, এই যে এইটা, এটা বের করা তখন টাফ। তখন আমরা যে স্বাভাবিক যে যতগুলা সূত্র পড়ছি কোনটার সাহায্যে এটা বের করা যায় না। ঠিক আছে, তখন তখন বেসিক্যালি আমার ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হয়। ধরলাম এফ অফ এক্স একটা ফাংশন যেটা বাউন্ডেড কন্টিনিউয়াস ফাংশন, এই এ থেকে বি ইন্টারভেল, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, এটার ভিতরে এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, হোয়ার এ এন্ড বি আর ফাইনাইট কোয়ান্টিটিস এবং বি এর ভ্যালু এর চাইতে বড়। আচ্ছা, তাহলে ইফ দ্য ইন্টারভাল, এখন কি করছে দেখেন, এটা বেসিক্যালি রাইম্যান আবিষ্কার করছিল। সে চিন্তা করছে ঠিক আছে আমি এটার ভ্যালু বের করতে পারবো না ডিরেক্ট, এই যে এর থেকে বি এর নিচে যে এই যে এরিয়াটুকু আছে, এটার একটা ডিফারেন্ট কালার দরকার। এই যে এরিয়া, এই যে এরিয়াটুকু আছে, ঠিক আছে, এই যে এরিয়া, এই যতটুকু আছে এই কার্ভের নিচে, এইটারে আমি ভাগ করব এন সংখ্যক, ঠিক আছে, এন সংখ্যক ভাগে। এখন এই এন সংখ্যক ভাগ কিরকম, ধরেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এন সংখ্যক ভাগ হচ্ছে এরকম, ধরেন এটা সোজাসুজি ড্র করা অত কষ্টকর। ধরেন এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা আর একটা ভাগ, এভাবে পিস পিস করে ফেলতেছে, বুঝতে পারছেন? সে এখন দেখেন আরো ছোট পিস, খুব ছোট ছোট পিস করতেছে, এবং এই পিস কতটা আছে, এন সংখ্যক পিস করছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পিসেরই লেংথ সমান, লেংথ মানে এই যে অংশটুকু, এই অংশটুকু ধরেন এইচ, এইটারও এই এতটুকু পুরো, এইটা হচ্ছে এইচ, এইটাও হচ্ছে এইচ। বুঝতে পারছেন? এই যে বলছে এইচ লেংথ হচ্ছে এইচ, তাহলে প্রথমটা যদি এ হয় এরপরটা হবে এ প্লাস এইচ, এরপরটা এ প্লাস টু এইচ, এইভাবে হচ্ছে এ প্লাস এন মাইনাস এ ওয়ান ইন্টু এইচ। আচ্ছা, তাইলে এই এইচ এর ভ্যালু যদি খুব ছোট হয়, মানে এইচ টেন্স টু জিরো, ঠিক আছে, এখানে লিমিট লাগবে, অবশ্যই লাগবে। মানে কি, মানে হচ্ছে এই একটা আরেকটা গায়ে লেগে লেগে যাচ্ছে, বুঝতে পারছেন? তখন এইচ ইন্টু এফ অফ এ, দেখেন তো, আমি যদি এই জিনিসটা চিন্তা করি যে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এটা যদিও আমার আঁকা হয় নাই, আর একটু ভালো করে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে দেখানো যাইতো ভালো ছিল। ঠিক আছে, এই অংশটুকু যদি একদম ছোট নেই, মানে এইচ এর ভ্যালু খুব কম, তাইলে বলেন তো এই জিনিসটা একটা আয়তক্ষেত্র হয় না? যদিও আমার এই লেখাটা সোজা হয় নাই। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, এই যে এই যে প্রস্থ আর এই যে হচ্ছে দৈর্ঘ্য। এখন দেখেন এ পয়েন্টে এইটা হচ্ছে তো এ, আর এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে এফ অফ এ। ঠিক আছে, তাইলে এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে, এইটুক ইন্টু এই যে এইটা এফ অফ এ। বুঝতে পারছেন? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং এইটার প্রস্থ কত, এইচ। তাইলে প্রথমটার ক্ষেত্রফল কত হচ্ছে, এইচ ইন্টু এফ অফ এ। সেকেন্ডটার ক্ষেত্রফল কত হবে, এইচ হচ্ছে সবসময় কি দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত, এফ অফ এফ প্লাস এইচ। কিন্তু এই জিনিসগুলো আসলে একুরেট না, কেননা এইটা এইটুকু পর্যন্ত ঠিক আছে, এই যে এই অংশটুকু তো খালি আছে। So, এই জন্য আমি যদি এইচ এর ভ্যালু জিরোর কাছাকাছি নিয়ে যাই তখন দেখবেন যে এই যে কার্ভটা,
আর আমি কার্ভের যদি এই অংশটুকু বিবেচনা করি, কথার কথা, এটা একটা সরলরেখার মতো না, এই যে অংশটুকু। সো এই অংশটুকুর জন্য এটাকে চিন্তাই করা যায় একটা সরলরেখা হিসাবে। সো এইভাবে করে টরে আলটিমেটলি এইটাকে বলা হয় আপনার কন্টিনিউয়াস সাম। মানে এইটার নাম হচ্ছে রাইমেন ইন্টিগ্রাল বেসিক্যালি। এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই যে এইচ এর সাথে এই যে অংশটুকু, এটা হচ্ছে রাইমেন ইন্টিগ্রাল। আর যখন আমি এটার সাথে লিমিট এড করলাম, তখন এটা হয়ে গেল কন্টিনিউয়াস রাইমেন সাম। সরি, এটা রাইমেন ইন্টিগ্রাল না, এটা হচ্ছে রাইমেন সাম। আর কন্টিনিউয়াস রাইমেন সামই হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা। এই আইডিয়াটা যদি অ্যানিমেশন দিয়ে দেখানো যাইতো ভালো ছিল। এটা না বুঝেও অঙ্ক করা যায়, কিন্তু ইন্টিগ্রেশন আসলে কি জন্য আবিষ্কার হয়েছে এটা যদি বুঝতে চান তাইলে এটা বোঝাটা জরুরি। এই প্রবলেমটা করতে স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন? অ্যাটেন্ডেন্স, আপনি কি নতুন আসছেন? জি স্যার, নতুন জয়েন করেছি। নতুন কে কি আসছে? 1 2, 1 2 জি স্যার, ইমাম এইট জিরো মেহেদী সেভেন 16। একজন একজন করে বলেন। উত্তম দেবনাথ, আপনি আগে কোনো ক্লাস করছেন ভাই? জি স্যার, কয়টা করছেন? আগে আরো 3-4টা করছি স্যার আপনার। আর ওই মিট্রিয়ামের পরে একটা ক্লাসে জয়েন ছিলাম, এরপরে আর জয়েন হইতে পারি নাই। আচ্ছা, আর 1 2 দিছি। ইমাম ইমাম মেহেদী স্যার। ইমামে দিচ্ছি মানে না কত? 16 স্যার, 1 2। পাইছি পাইছি। আর কেউ? সালাম আলাইকুম স্যার স্যার, তারেক আলামিন 1 2 আলামিন, আলামিন মনে হয় দিছি আমি। আপনি ফার্স্টের দিকে ছিলেন। 807। সালাম আলাইকুম স্যার, তারেক আহমেদ 808 স্যার। আপনি কোন ইয়ার ভাই, ব্যাচের? স্যার 1 1 স্যার, ট্রিপলি। আচ্ছা, ত্রিপলি তো পড়াচ্ছে, ত্রিপলি ডিপার্টমেন্ট। 1 1 এর কত? জি স্যার। 808 স্যার, আইডি। 1 1 এর 808। আসসালামু আলাইকুম স্যার। একটা মিনিট, আব্দুল একটা কুদ্দুস মিনিট। শাহিন আচ্ছা বলছিলাম। তারেক ভাই, আপনি কি নতুন আসছেন? মানে নতুন করছেন, এডমিশন নিছেন? স্যার জি স্যার, আজকে ফার্স্ট ক্লাস। আজকে ফার্স্ট ক্লাস স্যার, জি স্যার। আছে কোন ক্লাস, থার্ড ক্লাস? আজকে ফার্স্ট ক্লাস স্যার, ফার্স্ট। ফার্স্ট ক্লাস। আমি তো বলি যে আপনার নাম তো আমি পাই নাই, এই জন্য আমি একটু খটকা লাগতেছে। আচ্ছা, জি স্যার স্যার। আমার আব্দুল কুদ্দুস 804। শাহিন, আপনি কোন আমার batch এর ভাই? স্যার 1 1 স্যার। আপনিও নতুন জয়েন করছেন না? জি স্যার। আপনাদের আইডি দিছেন স্যার? 810 স্যার আমারটা। আর আগে যে ধরুন তারেক তারেক ভাই, আপনার আইডি কত ছিল? স্যার 808 স্যার, 808। আটশো আমার আট 24। আর 810 না? জি স্যার। ওকে। আমার আব্দুল কুদ্দুস শাহিন 810। আমার 804 স্যার। উত্তম ভাই, আপনারটা দিছি ভাই, আপনারটা দিছি। যাদের যাদের হচ্ছে আইডি আছে এখানে, যাদের নাম যাদের সাথে নামের সাথে মিলাই আমি দিয়া দিছি। ওই নতুন যারা আসছেন আর কি, ওদের জন্য একটু কনফিউশন হচ্ছে আর কি আমার, আর কিছু না। ওকে, আমার জায়গায় আমি ফেরত চলে যাই। আচ্ছা, এবার এখানে হচ্ছে তার ডেফিনেশন ইউজ করে বেশ কতগুলা ম্যাথ আছে, হ্যাঁ। এক দুইটা ম্যাথ আমি দেখাই, যেমন কথার কথা এটা, হ্যাঁ। এটার মধ্যে দেখেন যে ইভালুয়েট করার জন্য বলছে এই সামটা, হ্যাঁ। এন টেন্স টু ইনফিনিটি, মানে এন এর ভ্যালু অসংখ্য হইতে পারে। এখন দেখেন 1 ডিভাইডেড বাই n+1, 1 ডিভাইডেড বাই n+2, 1 ডিভাইডেড বাই n+3, এভাবে ডট ডট করে লাস্টের টার্ম কত আছে? 1 ডিভাইডেড বাই 2n। 2n। তাইলে এখন দেখেন, প্রথম টার্ম ঠিক আছে, সেকেন্ড টার্ম ঠিক আছে, থার্ড টার্ম ঠিক আছে, লাস্টের টার্ম এই 2n কে লেখা যায় না n+n? হ্যাঁ, এটা লিখছে কি জন্য? কেননা এটা জি স্যার। জেনারেলাইজেশন করবে, যাতে যে কোনো এই সাম ইউজ করতে গেলে আমার জেনারেলাইজেশন দরকার পড়ে। আর এর ভ্যালু এখানে কত লিখছে? 1 থেকে n পর্যন্ত কি আছে? 1 ডিভাইডেড বাই n+r। এখন এইটার যদি আপনি ভাঙেন বেসিক্যালি, এন এর আর এর ভ্যালু যদি 1 বসান, দেখেন এই যে প্রথম টার্মটা পাচ্ছেন n+1, 1 ডিভাইডেড বাই n+1। 2 যদি বসান কত আসতেছে? 1 ডিভাইডেড বাই n+2। আর সাম মানে হচ্ছে প্রত্যেকটার মাঝখানে মাঝখানে প্লাস দেওয়া। বুঝতে পারছেন? এই চিহ্নটা একটা নাম আছে, এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা। হ্যাঁ, এটা সাম করার জন্য ইউজ করা হয়। এখন দেখেন, এইটা তো আমি পাইলাম রাইমান সাম এতটুকু পর্যন্ত, এই চেহারা না আনলে হবে না। এখন যে কাজটা করবে দেখেন, সেটা হচ্ছে এই 1 ডিভাইডেড বাই n। আচ্ছা,
1/n+r, ঠিক আছে? এখান থেকে 1/n কে আলাদা করতে হবে। তাইলে 1/n যদি করি, প্রথম টার্ম আসতেছে 1, দ্বিতীয় টার্ম আসবে হচ্ছে r/n। এইটা বোঝাটা একটু কঠিন। দেখেন, এই n এর সাথে প্রথমটা গুণ দিলে কত, এই n আসে না? আবার এই n এর সাথে r/n গুণ দিলে এই n ক্যান্সেল হয়ে এই r আসে। বুঝতে পারছেন? এই টার্মটাকে এইভাবেও লেখা যায়, এই যে এইভাবে n × 1 + r/n। তখন কি হইছে দেখেন, আমার তো সাম আছে, কার উপরে কাজ করতেছে? আর এর উপরে কাজ করতেছে না, আর এর ভ্যালু তো 1 থেকে n পর্যন্ত। তাইলে 1/n এর উপরে তো কাজ করতেছে না। তাইলে 1/n টোটালটাকে আমি সামের বাইরে নিয়ে চলে আসবো। এই চিহ্নটা যার উপরে কাজ করতেছে সেগুলা ভিতরে থাকবে। ঠিক আছে? এই যে আর এর উপরে কাজ করতেছে মানে r/n টোটাল টার্মটাই থাকবে। তাইলে এইটার সাথে বাকি থাকলো কি, এই টার্ম 1/এত, এই দেখেন রাখছে এখানের মধ্যে। এখন এখন দেখেন, এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি 1/n, ঠিক আছে? এইখানে এইখানে এই জিনিসটা হয়ে গেল কিভাবে? এই লাইন থেকে এই লাইনে চলে আসলো কিভাবে? কি কি বলতে পারবেন? স্যার, এটা যদি আমরা সামের মানটা সামের তো একটা নির্দিষ্ট মান আছে, সামের নির্দিষ্ট মান বসিয়ে লসাগুর মতন অঙ্কটা করে নিলে হয় না? এখানে n কত কততে টেন্স করতেছে? n টেন্স টু ইনফিনিটি না? ইনফিনিটি জিনিসের লসাগু নিবেন কেমনে? কোন কাহিনী? এই টার্মটা আর লাস্টের আছে 1/2, জি তো আগে তো লিমিট আছে। এর মানে বুঝাইতেছে এইটা এখানে থামবে না, আরো যাবে। n এর ভ্যালু অসংখ্য বড় বড় হবে। n এর ভ্যালু থামবে, বড় হইতেছে। অসংখ্য বড়। মানে এইটা বেসিক্যালি, নির্দিষ্ট কোনো এইটা নির্দিষ্ট কোনো ভ্যালু নাই। এখানে যদি 1 থাকতো n এর পরিবর্তে, এখানে 2, এখানে 3, তখন কিন্তু লসাগু নিয়ে করা এ যাইতো। প্রশান্ত মিউট কর। ভাই আপনি মিউট করেন, কথা বলতেছি, আপনি মিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার লাইনটা বুঝি নাই স্যার। এই যে কোনটা কোনটা বলেন তো, কারণ আমি মুছে, কোন জায়গা? স্যার প্রথম যে লিখলেন স্যার, লিমিট n টেন্স টু সিগমা 1/n+r, এটা কিভাবে আসলো এটা বুঝি নাই স্যার। ওকে, এইটা তো বুঝছেন যে লিমিট এখানে আছে, এখানেও আছে নাকি? মূলত বুঝেন না এই পুরাটারে ভাই, কিভাবে কার আমি মিউট অন আছে? মিউট। এখানে নিয়ে আসছি, এটাই তো বুঝেন মানে নাই। এটা যোগ করা হয়েছে এটা স্যার। দেখেন দেখেন, এই যে সিগমাটা না, এখানে আর এর ভ্যালু কি আছে, 1 থেকে n পর্যন্ত আছে না? 1/n+r, এটাকে ভাঙেন। এইটা মানে হচ্ছে প্রথমে আর এর ভ্যালু 1 হবে, এরপরে 2 হবে, এরপরে 3 হবে, আর মাঝখানে প্লাস প্লাস দিয়ে দিয়ে যাবে। এটা আমি ভাঙি, জি দাঁড়ান স্যার। দেখেন। এটা লাস্ট ভ্যালু হবে হচ্ছে n, এই যে লাস্টের ভ্যালুটা উপরে লেখা হয়েছে, ফার্স্টের ভ্যালুটা এখানে লেখা হয়েছে। এখন দেখেন প্রথম টার্ম কি হবে, 1/n+1, যেহেতু সিগমা আছে না মানে মাঝখানে প্লাস। এরপরের টার্ম জি কি স্যার। হবে, 1/n+2। এরপরের 2, টার্ম কি হবে, 1/n+, বুঝতে পারতেছেন? জি স্যার। তাইলে লাস্টের টার্ম কত হবে এইভাবে করে? শুনেন, ম্যাথমেটিশিয়ানের কাজ হচ্ছে সময় বাঁচানো। আপনি এত বড় একটা জিনিস একসাথে দেখলে আপনার তো এমনিতেই সময়, এখানে সময় বেশি যাবে। বা ধরে এটা হ্যান্ডেল করার তো কষ্টকর। এই বারবার বারবার এইটা এত বড় জিনিসটা লেখা এইভাবে সামেশন দিয়ে লেখাটাই হচ্ছে বেটার। বুঝতে পারছেন? এই ফর্মুলা টর্মুলা সব স্যার আবিষ্কার হইতে হচ্ছে সময় বাঁচানোর জন্য, আর কিছু নেই। স্যার এখানে তাহলে মানে 1/n+r, এখানে r দিয়ে বোঝাচ্ছে কি আর আর হচ্ছে এর মান একটা 1 2 ভেরিয়েবল, এইটার ভ্যালু একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, এইভাবে, এবং তার লাস্ট ভ্যালুটা হবে হচ্ছে n। এই যে মাঝখানে আরো আছে, কিন্তু এই যে ডট ডট মানে মাঝখানে আরো আছে, এগুলা দেখায় নাই।
মানে উপরের, স্যার উপরের ইয়াতে তো স্যার এখানে আর নাই স্যার, আর কি আর আর এন তো ভিন্ন ভিন্ন নাকি স্যার? হ্যাঁ, আর একটা ভেরিয়েবলের মান, ভেরিয়েবলের নাম আমি ধরছি। জি স্যার। আর এন আরেকটা। এন তো এখানে দেয়াই আছে। দেখেন এন তো এই প্রত্যেকটা টার্মের মধ্যে এন ফিক্সড আছে না? চেঞ্জ কে জি হচ্ছে? স্যার। প্লাসের শেষে অংশটুকু না? এখানে 1, জি। এখানে 2, এখানে 3। তাইলে একটা ভেরিয়েবল ধরেন আর, যেটার মান হবে 1 থেকে শুরু করে এন পর্যন্ত। এন পর্যন্ত। বুঝতে পারছেন? এই ভেরিয়েবলে মানে আপনার নামও যদি দেন কোনো সমস্যা নাই। এটা জাস্ট একটা প্লেস, জি একটা জায়গা। বুঝতে পারছেন? এই জায়গার একটা নামকরণ করা হয়েছে আর কি, যে এই জায়গার মধ্যে একবার 1 বসবে, একবার 2 বসবে, একবার 3 বসবে, এইভাবে আর কি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এইটার এই এই অংশটুকুরে, এই অংশটুকুরে ভেঙে এইভাবে লেখা যায় যে 1/n + r/n। দেখেন তবুও কিন্তু এই জায়গার থেকে কিন্তু ব্যাক করা যায় এই জায়গায়। কেমনে? মানে n এনটা ইন্টু কমন ওয়ান। নিছি। হ্যাঁ, n কমন নিছি বেসিক্যালি, আর কিছুই না। যাতে করে আমি এই nটাকে এই যে সামেশনের বাইরে নিয়ে চলে আসতে পারি। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, সামেশন বাইরে নিয়ে গেলাম। হ্যাঁ। আর এই টোটালটার পরিবর্তে লেখছে ওরা এইটা, এই যে রাইমান সাম, কন্টিনিউয়াস রাইমান সাম হয়ে গেছে না? আমি তো লিমিট নিছি, মানে এটা কন্টিনিউয়াস হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন মানে এটাকে দেখেন, ধরে নিছি স্যার, ধরে নেওয়া হয়েছে। না, এটা ধরে নেওয়া হয় নাই। এন টেন্স টু যদি ইনফিনিটি হয়, আচ্ছা বলেন তো, জি এন স্যার। টেন্স টু ইনফিনিটি মানে কি? এন এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে আছে না? ধরেন একবার মানে এক 1, থেকে একবার ইনফিনিটি। 2, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 500 কোটি, 700 কোটি, এভাবে তো হইতে আছে, এটা না? জি স্যার। তাইলে জি। 1/n এর ভ্যালু জিরোর দিকে যাচ্ছে না আস্তে আস্তে? ধরেন হাফ কত, 0.5, তাই না? তাইলে ওয়ান একবারে জিরো ডিভাইড হয়ে যাবে। 1/100, এই ভ্যালুটা 0.5 এর চেয়ে ছোট না? জি স্যার। তাইলে এইভাবে এন এ যদি বড় হয়, 1/n তো ছোট হবে। লিমিট মানেই তো এইটা, জি যে স্যার। কোন দিকে যাচ্ছে আমরা এইটা দেখতে চাচ্ছি। বুঝতে এটা পারছেন? 0 থেকে 1 এর দিকে যাচ্ছে। হ্যাঁ, 0 থেকে 1 এর দিকে না, মানে এই ভ্যালুটা যাচ্ছে হচ্ছে জিরোর দিকে, আর এটা হাইয়েস্ট হচ্ছে 1 পর্যন্ত যাবে। বুঝতে পারছেন? মানে লোয়েস্টটা 0 হবে আর হাইয়েস্টটা আর 1 এই পর্যন্ত যাবে। অংশটুকু আমি বলি আপনাকে, এই অংশটুকু আসছে হচ্ছে এই জায়গা থেকে, এই জায়গা অবজার্ভ করে আসছে। এখন এই জায়গা অবজার্ভ করে এটা কিভাবে লেখে, এটা একটু আপনারা দেখবেন। বুঝতে পারছেন? এটা মনে হয় এই জায়গায় আছে, আছে নাকি দাঁড়ান দেখি। এই যে নোটের মধ্যে দেখেন এই জায়গায় আছে, যে ফাংশন অফ আর অফ, এই যে আছে, যে এই শর্ত যদি থাকে, এই শর্ত থেকে লিখছে। এটা একটা সূত্র আর কি বলতে পারেন। বুঝতে পারছেন? এই যে গ্রিন লাইন দিয়ে, যে দেখেন যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন আর এন মান 0 থেকে n - 1। তাইলে আমি যদি এখানে 1 বসাই, তাইলে n - 1 কত হয়ে যাবে? n হয়ে যাবে বেসিক্যালি। বুঝতে পারছেন? ধরেন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা? 10টা না? 0 থেকে কত পর্যন্ত স্যার? 10টা স্যার। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা? 10টা। 10টা। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কয়টা? 10টা। 10টা। তাইলে এই যে আমি যদি আর এর ভ্যালু 0 থেকে নেই, তাইলে লিখতে হবে না n - 1, মানে 10 - 1। জি জি। তাইলে আর এর ভ্যালু যদি 1 থেকে নেই, কত লিখতে হবে? লাস্টেরটা n লিখতে হবে না? n - 1 এর পরিবর্তে, মানে 10 লিখতেছি এখানে। বুঝতে পারছেন এই অংশটুকু কেমনে কাজ করছে? এই চেহারা, আর এই যে f(r/n) আছে না, এটা বেসিক্যালি ফাংশন। কিসের ফাংশন? যার মধ্যে ভেরিয়েবল হচ্ছে r/n। এখন দেখেন মিলান এইটার সাথে, এখানে r/n আছে না? হ্যাঁ, হ্যালো। জি। তাইলে এই টোটালটা বেসিক্যালি f(r/n), মানে এটা ফাংশন অফ r/n। এই টোটালটার পরিবর্তে তখন লেখা যায়, দেখেন এই যে লিখছি f(x/dx)। এখানে এক্স হচ্ছে, এখানে এই জিনিসটা এইভাবে চিন্তা করা যায়, এটা 1, আর এটা 1 + r/n আছে না, ওই জায়গায় এক্স বসাই দিছে। এক বুঝতে পারছেন? বসেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা একটা সূত্র, এই সূত্রটা মাথায় রাখবেন। এটা প্রতিপাদন আছে অবশ্য, প্রতিপাদনে আমি যাচ্ছি না, ঠিক আছে? এটা বড় প্রতিপাদন মোটামুটি, দেখতে চাইলে দেখতে পারেন, আপনারা গুগল করলে এটা এটা প্রতিপাদন পাবেন। বুঝতে পারছেন? যারা আ- ইন্টারেস্টেড তারা এটা একবার পরে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কোনো জায়গায় না বুঝেন আমাকে বলতেও পারেন, আমি বুঝিয়ে দেবো। জি স্যার। ওকে। সো এই জায়গা থেকে, এই জায়গা থেকে এখন এইটাকে, এই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx, এইটার সূত্র হচ্ছে ln x + c। বুঝতে পারছেন?
সরি লন ওয়ান প্লাস এক্স বাই সি, প্লাস সি, কেননা ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিএক্স হচ্ছে লন এক্স। ঠিক আছে, এখন দেখেন আমার এক্স এর পরিবর্তে কত আছে, ওয়ান প্লাস এক্স আছে না, তাইলে এটা ইন্টিগ্রেশন হবে লন এই যে ভিতরে যা আছে ওয়ান প্লাস এক্স ইন্টু প্লাস সি। এখন এটা সি আসবে না, কেন আসবে না, কেননা এখানে ডেফিনিট ইন্টিগ্রাল, তাইলে এই যে এখানে বসাইছি জিরো, এখানে ওয়ান, তাইলে একবার এক্স এর পরিবর্তে ওয়ান বসান, লন ওয়ান প্লাস ওয়ান মাইনাস লন ওয়ান প্লাস জিরো। লন ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো, আর এখানে ভ্যালু হচ্ছে টু। বুঝতে পারছেন? হ্যালো, স্যার বুঝলাম না স্যার লাস্টের লাইনটা। এই লাইন নাকি এই লাইন? জি স্যার। স্যার এই যে লন টু মাইনাস লন ওয়ান সমান সমান লন টু কেমনে হলো স্যার? এই যে লন ওয়ান প্লাস ওয়ান মাইনাস লন ওয়ান প্লাস জিরো এটা সমান লন টু কেমনে আসলো, এটা বলতে চাচ্ছেন? জি স্যার। আচ্ছা, লন এক আর এক যোগ করলে কত আসে? 2। তাইলে এই যে লন টু, আর এরপরের টার্ম হচ্ছে লন ওয়ান প্লাস জিরো মানে কত, লন ওয়ান না, এটা লন ভ্যালু 1 হচ্ছে মানে জিরো, 0। এটা ভ্যালু হচ্ছে জিরো, এটা ক্যালকুলেটার দেখে দিয়ে দেখবেন, দেখবেন জিরো আসে। বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। ওকে, 3 মিনিট বাকি আছে রে ভাই। আচ্ছা দেখি কতদূর পড়াইতে স্যার পারি। একটা অ্যারেঞ্জমেন্ট দিন অন টু আবার কি ঢুকবো 70। স্যার? হ্যাঁ স্যার আবার আবার কি ঢুকবো 3 মিনিট পরে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি কতদূর পড়াইতে পারি আজকে। এখানে স্যার এই একটা একটা, অ্যাটেন্ড হ্যাঁ অ্যাটেন্ডেন্স, আরে অ্যাটেন্ডেন্স দিব না রে ভাই, অ্যাটেন্ডেন্স তো দিবই। শুনেন, এই প্রবলেমটা আপনারা ট্রাই করবেন এইটা, যদি আপনারা ইনডিফিনিট ইন্টিগ্রাল বুঝে থাকেন, এখানে টু কস স্কোয়ার এক্স আসবে। ওই যে আগে যে আপনি ভাই বলছেন না হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স আনছিল না, সো এটা হচ্ছে টু কস স্কোয়ার এক্স, আর টু কস স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স। এখন এই ওয়ান কে যদি আপনি ইন্টিগ্রেশন করে থাকে হচ্ছে এক্স, আর কস টু এক্স কে ইন্টিগ্রেশন করলে আসছে সাইন টু এক্স ডিভাইডেড বাই টু। এখন কি করেন, এক্স এর পরিবর্তে পাই বাই টু বসান, তাইলে পাই বাই টু প্লাস সাইন টু ইন্টু পাই বাই টু ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে পাই বাই টু এর জন্য পুরাটার ভ্যালু, আর আরেকটা হচ্ছে বসাবেন কি জিরো, তাইলে আছে কত মাইনাস জিরো প্লাস সাইন টু ইন্টু জিরো ডিভাইডেড বাই টু। এখন এইটুকের ভ্যালু আসতেছে হচ্ছে পাই বাই টু, আর এইটুকের ভ্যালু আসতেছে সাইন পাই বাই, সরি এইটুকের ভ্যালু আসতেছে পাই বাই টু প্লাস সাইন পাই বাই টু, আর এই টোটালটার ভ্যালু আসতেছে হচ্ছে জিরো। এই অংশটুকুর ভ্যালু হচ্ছে জিরো। বুঝতে পারছেন? তাইলে আলটিমেটলি হিসাব করলে আসে হচ্ছে পাই বাই ফোর। পারা যাবে স্যার। আচ্ছা, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, 2 মিনিট আছে দেখাই ফেলি যা পারি। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কি দেখেন, নিচে আছে ওয়ান প্লাস কজ এক্স। এখন একটা শর্ত আছে যে ওয়ান প্লাস কজ টু এক্স ইকুয়াল টু কি, টু কজ স্কয়ার এক্স না, এই যে আগের অঙ্ক দেখলাম। জি স্যার। এখন দেখেন এখানে এক্স এর জায়গায় কত লিখছে, এক্স বাই টু, বেসিক্যালি এটার এইভাবে ট্রান্সফর্ম করছে, ওয়ান প্লাস কজ টু ইন্টু এক্স ডিভাইডেড বাই টু। তাইলে দেখেন ওয়ান প্লাস কস, এবার আমার এক্স কত, টু ইন্টু এক্স হচ্ছে আমার এক্স ডিভাইডেড বাই টু, তাইলে কত আসবে, টু কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু। এখন দেখ বলেন তো আমার হাফ তো এখানে আছেই, আলাদা করা যায়, এই যে হাফ এখানে ওয়ান যদি থাকে এটা হাফ, এই হাফটা এখানে লিখছে। এখন বলেন তো এটার সাথে ওয়ান ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই টু, ওয়ান ডিভাইডেড বাই কস সমান কত, সেক না? হ্যাঁ, সেকেন্ড তাইলে স্কয়ার এখানে হবে। যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে। ওই আর জন্য square হবে। আর ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স হচ্ছে টেন এক্স, কিন্তু ঝামেলা আছে। কেন? দেখেন ইন্টিগ্রেশন অফ ভেরিয়েবল। সেক স্কোয়ার, আমি বলি একটু বুঝেন, এ এক্স ডিএক্স সমান হচ্ছে টেন এ এক্স ডিভাইডেড বাই কত, এ। তাইলে এখানে এ কত বলেন তো, হাফ না? 1/2 স্যার, 1/2 হাফ। Exactly. ভাব হবে। তাইলে এরপরে এখানে বসাই দিবেন টেন পাই বাই টু মাইনাস এই হাফে ক্যান্সেল, তাইলে টেন পাই বাই টু মানে টেন পাই বাই ফোর মাইনাস কত, টেন জিরো বাই টু, তাইলে আলটিমেটলি এটা আনসার আসছে হচ্ছে ওয়ান। বুঝা গেছে? আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আর লাস্ট মিনিট আছে, এই ম্যাথটা হোমওয়ার্ক, এটা করবেন, যদি না বুঝেন আমাকে বলবেন নেক্সট দিন, ঠিক আছে? জি স্যার। আর ঢুকতে হবে না, সমস্যা নেই। সিটটাকে গ্রুপে দেওয়া হবে, সিটটাকে গ্রুপে দিয়ে দিবেন স্যার।
অবশ্যই আমি এই শীটটাকে কি করব